শ্রাবণ লোক এনে বিদ্যাকে মারার চেষ্টা করলেই বিদ্যাকে বাঁচাতে গিয়ে আহত হয় রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাজরিত বলে, হ্যাঁ, এখনই এখনই পুলিশে খবর দিন, লাঠি চার্জ করে এদেরকে বের করা হোক। তখনই এই কথা বলে রাজদীপ চলে যেতে লাগলেই বিদ্যা রাজদীপকে আটকায় আর বলে, শুনুন, আপনারা না কিচ্ছু করতে পারবেন না, কারণ আমার পাশে প্রফেসররা সবাই আছে। তারপরে আমাদের সবাইকে টেক্কা দিয়ে স্টুডেন্টদের কাছে আসতে হবে। কিচ্ছু করতে পারবে না কেউ, কিচ্ছু না। আপনার এই নোংরা রাজনীতি চলবে না, বুঝতে পেরেছেন? তখনই রাজদীপ প্রিন্সিপালকে বলে, আপনি যা করার করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলেই কেশব ব্যানার্জিকে ফোন করে রাজদীপ আর বলে, শুনুন, আপনার বড় মেয়েকে আপনি দেখে নিন, না হলে কিন্তু না হলে কিন্তু আপনার এই যে একাডেমি বানানোর স্বপ্ন, সেই স্বপ্ন একদম শেষ হয়ে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বড় মেয়ের ব্যাপারে আমি কিন্তু জানি না। আপনার বড় মেয়েকে আমি কোনো রকম ভাবেই মেনে নেব না। তার ব্যাপারে কোনো রকম কোনো কিছুতেই আমি আমি সিদ্ধান্ত নেব না, বুঝতে পেরেছো? তখন এই বলেই সেখান থেকে রাজদীপ চ্যাটার্জি চলে যায়। ওইদিকে প্রিন্সিপালকে বিদ্যা বলে, যান, আপনিও চলে যান। তখন প্রিন্সিপাল বলে, হ্যাঁ চলে যাচ্ছি, তবে একটু পরে এখানে যা ঘটবে না, সেটার জন্য আমরা দায়ী থাকবো না। এই বলে সেখানে থেকে প্রিন্সিপালও চলে যায়। ওইদিকে ওইদিকে আরেক প্রফেসর প্রফেসর বিবিকে বলে, প্রফেসর বিবি, আমার তো খুব ভয় করছে। তখন স্টুডেন্টরা বলে, চিন্তা করবেন না ম্যাডাম, আমরা সবাই আপনার পাশে আছি। তখনই মাস্টারমশাই চলে আসে আর সে বলে, আমিও তোমার পাশে আছি মা। সত্যি, আমি আমি এখন ভাবছি যে আমাদের স্কুলে তোমার মতো যদি একজন শিক্ষক শিক্ষিকা থাকতো, তাহলে আর তাহলে আর এই সমাজটা এরকম হতো না। শুধুমাত্র সবাই শিক্ষার আলোতে আলোকিত হতো। তুমি তো আমাকে বলেছিলে মা, যে হাতে বীণা নয়, হাতে একটা লাঠি থাকলেই সবাইকে শাসন করা যায়। তাহলে তুমি কেন চিন্তা করছো? আমরা সবাই আমরা সবাই তোমার পাশে আছি, বুঝতে পেরেছো? তুমি এগিয়ে যাও তোমার এই লড়াইতে। আমরা সবাই সবাই তোমার সহযোদ্ধা। তখন তো এই কথা শুনে সবাই সবাই হাতে তালি দেয়। যা শুনে বিদ্যা খুব খুশি হয়ে যায় আর সবার দিকে তাকিয়ে থাকে। তখন সবাই হাতে তালি দিয়ে বিদ্যাকে বিদ্যাকে আরো আরো সাপোর্ট করে। তারপরে দেখা যাবে বিদ্যা দাঁড়িয়ে আছে। তখন রাজদীপ বিদ্যার কাছে যায়, গিয়ে বলে, এখনো ভোর হতে 4 ঘন্টা বাকি আছে। তখন বিদ্যা বলে, আপনি হঠাৎ করে এরকম ভাবে ক্যালকুলেট করা শুরু করলেন কেন? তখন রাজদীপ বলে, হ্যাঁ, এখন যদি তোমাকে আমি সিঁদুর পরিয়ে আমাদের বাড়ির সামনে নিয়ে যাওয়া হয় আর আমার মা তোমাকে বরণ করে নিতে পারে, তাহলে কিন্তু ওই বাড়িতে তুমি ঢুকে যাবে। তখন বিদ্যা বলে, মানে কি বলতে চান আপনি? তখন রাজদীপ বলে, হ্যাঁ, তোমাকে আমি সিঁদুর পরিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব আর তোমাকে বরণ করে আমার মা সসম্মানে ঘরে তুলবে। তখন বিদ্যা বলে, খবরদার, একদম বাজে কথা বলবেন না। আমি কোনো রকম কোনো পদবি বা গোত্র নিতে চাই না, কারণ আমি বিদ্যা ব্যানার্জি, সেটাই থাকতে চাই। তখন রাজদীপ বলে, তারপরেও আমি তো তোমাকে সিঁদুর পরিয়েছি, বলো, সেটা তো তোমাকে মানতেই হবে। তখন বিদ্যা বলে, সেটা আমি মানি না, বুঝতে পেরেছেন? তাই এসব কথা না আমাকে বলে কোনো লাভ হবে না। তখন তখন রাজরিত বিদ্যার হাত চেপে ধরে। তখন বিদ্যা বলে, দেখুন, এই হাত দিয়ে ব্যাঙ কাটি, তাই এই হাত ধরবেন না। এই হাত দিয়ে কিন্তু আমি মানুষও কাটতে পারি। তখন রাজরিত হাতটা ছেড়ে দেয় আর বলে, তুমি আমাকে মারবে তো? কেটে ফেলবে তো? কেটে টুকরো টুকরো করে ফেলো। তারপরেও আমি তোমাকে বলবো যে তোমাকে তোমাকে আমি ওই বাড়িতে নিয়ে যাব। তুমি আমার বউ, তুমি ওই বাড়িতে যাবে, সসম্মানে থাকবে। তখন বিদ্যা বলে, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? তখন রাজদীপ বলে, হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি তোমাকে বলছি, এটা পলিটিক্স বিদ্যা। তুমি এখানে প্রেস কনফারেন্স করবে, ঠিক আছে, তারপরেও তুমি এখানে টিকে থাকতে পারবে না। এখানে সবকিছু নর্মাল হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু তুমি কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। তখন বিদ্যা বলে, আমি শুধু এই যে লাখ লাখ টাকা ডোনেশন, এটা নেওয়া বন্ধ করতে চাই। এই যে এত টাকার ফিস, সেটা বন্ধ করতে চাই। আমি এগুলো নিয়ে লড়াইটা করতে চাই। তখন রাজদীপ বলে, ঠিক আছে, তাহলে চলুন না, আমাদের বাড়িতে চলুন। আমার বাবা যদি পিছন থেকে খেলাটা খেলে, আপনি ওই বাড়ি থেকে খেলাটা খেলবেন আর তার সব জবাব দিতে পারবেন, কারণ তার গতিবিধি সবকিছু আপনি দেখতে পারবেন। আপনি সেটা বুঝতে পারছেন না? তখন তখন বিদ্যা বলে, মানে? তখন রাজদীপ বলে, হ্যাঁ, আমি আমি আপনাকে ভালোবাসি, সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, তাই আমি আপনার পাশে থাকতে চাই। আমি তো বলেছি, আপনি যা করবেন সব সময় আপনাকে আমি সাপোর্ট করব। তবে আপনাকে ওই বাড়িতে যেতে হবে। আপনি আপনি লড়াইটা করবেন, কিন্তু রাজদীপ চ্যাটার্জির পুত্রবধূ হিসেবে সেই লড়াইটা করবেন। তাই আপনাকে সিঁদুর পরতে হবে, শাখা পরতে হবে, তারপরেই আমার সঙ্গে যেতে হবে।
আমার মা যদি আপনাকে বরণ করে, তারপরেই আপনি ওই বাড়ি থেকে আবারও এখানে ফিরে এসে তারপরেই এই লড়াইটা শুরু করবেন, প্রেস কনফারেন্স করবেন। তখন বিদ্যা বলে, একদম না, আমাকে একদম ভোলানোর চেষ্টা করবেন না। তখন রাজদীপ বলে, না আপনাকে আমি ভোলানোর চেষ্টা করছি না, বললাম তো, আমি তো বলছি এটা শুধুমাত্র নাটক থাকবে, কেউ জানবে না যে আমরা স্বামী স্ত্রীর নাটক করছি, যতদিন না পর্যন্ত আপনি আমাকে মন থেকে মেনে নিচ্ছেন ততদিন পর্যন্ত। আমি বললাম তো যে কোনো রকম কোনো স্বামীর অধিকার আমি ফলাবো না, কোনো রকম কোনো স্বামীর অধিকার আমি চাইবো না, শুধুমাত্র আমাদের মধ্যে এটা একটা নাটক থাকবে, আপনাকে তো আমি বলছি। তখন বিদ্যা রাজরিতকে বলে, আমি ভেবে দেখছি। তখন রাজরিত বলে, সেই সময়টা হয়তো নেই, কারণ এখন 4 ঘন্টা বাকি আছে, এর মধ্যে বাড়িতে পৌঁছতে আধ ঘন্টা লাগবে, বরং এখানে অনেক ঝামেলা হবে, সে সবকিছু মেটাতে আরো অনেক সময় লাগবে, তারপরে সেখান থেকে আমাদেরকে এখানে ফিরে আসতে হবে, তারপরেই তো প্রেস কনফারেন্সটা করতে পারবেন। তার জন্য বলছি, প্লিজ চলো, চলো বিদ্যা, চলো, এটাই তোমার জন্য সব থেকে ভালো হবে। আমার বাবার বিরুদ্ধে লড়াইটা তাহলে তুমি করতে পারবে, রাজদীপ চ্যাটার্জির বিরুদ্ধে, তাহলেই তার সঙ্গে তুমি সমানে সমানে লড়াই করতে পারবে। তারপরে রাজরিত বলে, আমি তো বলছি এটা কেউ জানতে পারবে না, আপনার আর আমার মধ্যে সম্পূর্ণ গোপন থাকবে। তখনই বিদ্যা বলে, আমাকে একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে সময় দিন, আমি প্লিজ ভেবে আপনাকে বলছি। এই বলেই বিদ্যা নিচে চলে আসে। তখনই বিদ্যাকে আড়াল থেকে শ্রাবণ দিদি বলে ডেকে ওঠে। তখন শ্রাবণের কাছে আসে বিদ্যা আর বলে, আমাকে কি বলে ডাকলে? তখন শ্রাবণ কান্না নাটক করে আর বলে, দিদি, দিদি বলেছি। তখনই বিদ্যা বলে, তুই আমাকে দিদি বললি? তখন শ্রাবণ বলে, হ্যাঁ দিদি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আমি এই একাডেমিটা আমি এটা ভাঙতে এসেছিলাম, হোস্টেলটা, আমাকে তুই ক্ষমা করে দে। এই বলেই এই বলে বিদ্যার পা পেঁচিয়ে ধরে শ্রাবণ। তখন তো বিদ্যা পুরো গলে যায় আর বলে, কি বলছিস তুই? আমার পাছাড়, পাছাড়, তুই আমার ভাই, তুই আমাকে দিদি বলে ডেকেছিস, আরেকবার ডাক না, তুই আমাকে দিদি বলে আরেকবার ডাক না। তখন শ্রাবণ বলে, হ্যাঁ দিদি, তুই আমার সঙ্গে চল, তুই আমার সঙ্গে চল, আমি ভুল করেছি দিদি, আমি আর কোনো রকম কোনো ভুল করব না, আমি এই এই হোস্টেল ভাঙতে দেব না, আমি বাবার সঙ্গে লড়াই করব, বাবার সঙ্গে কথা বলবো, তুই বাড়িতে চল, আমি আর আমি নিজে দাঁড়িয়ে থেকে রাজরিতের সঙ্গে তোকে বিয়ে দেব। রাজরিত তো বলেই দিয়েছিল যে ও ফাগুনকে ভালোবাসে না, ফাগুনকে ও বিয়ে করবে না, তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে তোরা রাজরিতের বিয়ে দেব, আমি তোকে বলছি, তুই প্লিজ চল দিদি, চল। তখনই বিদ্যা বলে, কি বলছিস তুই? না না, এটা তুই সত্যি বলছিস? তখন শ্রাবণ বলে, হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি। এই বলে বিদ্যাকে সেখান থেকে টেনে একটা বন্ধ রুমে নিয়ে যায়। তখন বিদ্যা কতগুলো গুন্ডাকে দেখে চমকে যায়। তখনই শ্রাবণের রূপ সঙ্গে সঙ্গে পাল্টে যায়। তখন শ্রাবণ হাসতে থাকে আর বলে, কিরে, কেমন লাগলো? শোন, আমি আমি এই হোস্টেল ভাঙবো, এই হোস্টেল ভাঙবো আমি, কারণ এখানে অনেক টাকার ব্যাপার, আর এই একাডেমিটা হবে, হবে আমি তোকে বলছি। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ফাগুনের সঙ্গে ওই রাজনীতির বিয়ে দেব। তখন বিদ্যা ঠাসি একটা চড় মারে শ্রাবণকে। তখন শ্রাবণ হাসে আর বলে, চড় মারবি? মার না, আরো মার, তারপরেও তোকে আজকে শেষ করে দেব, তোকে আমি কিছুতেই বেঁচে থাকতে দেব না। ওই রাজদীপ যদি বিয়ে করতে নাও চায় না, রাজদীপের মাথায় বন্দুক ঠেকিয়ে তারপরে ফাগুনকে বিয়ে করতে বাধ্য করব আমি, তুই কিচ্ছু করতে পারবি না। তখন বিদ্যা হাসতে থাকে। তখন বিদ্যা প্রচন্ড ভাবে রেগে যায় শ্রাবণের ওপর। তখন শ্রাবণ বলে, শোন, তুই কিচ্ছু করতে পারবি না, তুই আমার দিদি না, তুই আমার দিদি না, তোকে আমি মানি না দিদি বলে। তখনই তখন বিদ্যা বলে, শোন, তুই আজকে যে নাটকটা করলি না, এতে তো আমার ভাইফোঁটাটাও বৃথা হয়ে যাবে। কোনো বোন কোনো ভাইকে আর ফোঁটা দেবে না, তোর মতো মানুষকে আমি না, আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। আজকে থেকে কেউ কাউকে বিশ্বাস করবে না রে। এই বলেই শ্রাবণকে ঠাসিয়ে আবার আরেকটা চড় মারে বিদ্যা। তখন শ্রাবণ নিচে পড়ে গিয়ে মাথায় চোট পায়। ওইদিকে শ্রাবণের ভাড়া করা গুন্ডারা বিদ্যার মাথায় বন্দুক ধরে। তখন বিদ্যা বলে, গুলি করবে? গুলি করো, করো গুলি। তখনই শ্রাবণ ওর লোককে গুলি করার পারমিশন দেয়। ঠিক তখনই ওর লোকের মাথায় বাড়ি দেয় একটা ছেলে স্টুডেন্ট। তখন সেই ছেলেটা এসেই সবাইকে ডাকতে থাকে আর বলে, সবাই কোথায়? তোমরা এসো, দেখে যাও, বিবি ম্যামকে ওরা মারছে, ওরা মারার জন্য লোক এনেছে বেআইনি ভাবে, বিবি ম্যামকে মারার চেষ্টা করছে ওরা। তখন তো সেখানে সবাই চলে আসে, আর এদিকে ছেলেটাকেও গুন্ডারা মারতে থাকে। ওইদিকে বিদ্যা সবাইকে সবাইকে ইচ্ছে মতো পিটাতে থাকে। তখন সেখান থেকে একজন এসে বিদ্যার গায়ে বাড়ি দেয়। তখন বিদ্যা সেখানে হঠাৎ করেই চোট পেয়ে পড়ে যায়। ওইদিকে শ্রাবণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সবটা তখন লাইভ টেলিকাস্ট হতে থাকে আর ভিডিও করতে থাকে। তারপরেই বিদ্যা আবারও গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন আরেকজন এসে বিদ্যার মাথায় বন্দুক ধরে
আর তখন পিছন থেকে একজন এসে বাড়ি দিলেই তখনই বিদ্যা মাথায় চোট পায় আর পড়ে যায়। তখন বিদ্যাকে আবার মারার চেষ্টা করলেই রাজরিত এসে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন তখন শ্রাবণ কি করবে বুঝতে পারে না। ওইদিকে রাজরিতকেও গুন্ডারা তখনই বাড়ি দেয়। তখন রাজরিত আহত হয়ে যায়। ওইদিকে শ্রাবণ শ্রাবণ ভয় পেয়ে যায়। তখন রাজরিত বিদ্যাকে সেখান থেকে সেফলি বের করে আর স্টুডেন্টরা সবাই ভিতরে ঢুকে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।